ওয়াও। তাও ডাক্তারে বলে যে আপনি অং লাগবেন না, নাতে তুমি ভালো হতে পারছেন না। তাও আমি কি করি, যখনই আলপনা মিশে যায় তখন নিজেও ভালো লাগে না। মেয়ের নাম দেখুন বর্মন রাখছেন, মানে কি? এই বাড়িটার বয়স 150 বছর। তোমার কি মনে হয় যে আমরা কি এই গ্রামে এসে থাকতে পারবো? পারিব না বলিও না, একেবারে না পারিলে দেখো শতবার। আজকে আমার মন ভালো নাই, আমাদের কারোরই নাই পরিবারের। কারণ গতকালকে সন্ধ্যায় আমাদের প্রিয় 4টা বিড়ালের দ্বিতীয়টা মারা গেছে। আমার বাচ্চারা তো সেই কান্না, তুমিও তো কাঁদলা। এর মধ্যে আমাদের আজকের দিনের চ্যালেঞ্জটা হলো যে আমাদের ঢাকা থেকে 3 জন অতিথি আসছে। আমার এক পুরনো সহকর্মী, তার বোন এবং তার ননদ, তাদেরকে নিয়ে আমরা চাঁপাইনবাবগঞ্জে যাব। প্রথমে টিকোইল আলপনা গ্রাম দেখব, তারপরে সোনা মসজিদে যাব, সেখানে কিছু ঐতিহাসিক স্থাপনা দেখব, তারপরে আম বাগান ঘুরব। এখন আজকে মেঘলা দিন, আমাদের চ্যালেঞ্জটা হলো যে বৃষ্টির মধ্যে আমরা পারবো কিনা অতিথিদেরকে সন্তুষ্ট করতে। পারবো ইনশাল্লাহ। বিশাখাদি, উনি আমার অনেক পুরনো কলিগ এবং খুবই আমার যত নিউজ করতাম যে সাদা পাতা ভরিয়ে দিতাম অগোছালো লেখা, সেই লেখাগুলো খুব সুন্দর করে উনি প্রকাশের ব্যবস্থা করতেন। আর সাথে আছেন তার দিদি এবং তার ননদ। ওনারা আসছে গতকালকে রাজশাহী শহরে কিছুটা দেখছে। কেমন লাগলো আপনাদের? নদীর ধারে মানে একটা অদ্ভুত ভালো লাগা, খুব ভালো লেগেছে। সানসেটের আগে আমরা আধা ঘন্টা ছিলাম, খুব নিট অ্যান্ড ক্লিন এবং এত গ্রিনি, মানে আর সামটাইমস মনে হয়েছে যে পাহাড় এবং নদীর মাঝখানের একটা জায়গা। আমি কয়েকটা ছবিও তুলেছি ন্যাচারাল, খুব ভালো লেগেছে। বিশেষ করে পদ্মার পাড়টা খুব ভালো লাগছে। কিন্তু অসুবিধাটা বলে যাবো, অসুবিধা হচ্ছে যে এত সুন্দর পরিবেশে আমরা অনেকক্ষণ কাটালাম, তো তারপরে আমার ননদের মনে হলো যে বাথরুমে যাবে। পরে দেখা গেল যখন কোনো বাথরুম নেই, তাকে সাজেস্ট করা হলো যে কারো বাড়ি যেতে। সো রাজশাহী যারা নিয়ন্ত্রণ করেন তারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন যে এই প্রবলেমগুলো হয়। আপনাদের শহরে যখন মানুষ আসবে তাদের সব দিক খেয়াল রাখাটাও আপনাদের দায়িত্ব। আম বাগান থেকে আম খাওয়ার জন্য, কেটে খাওয়ার জন্য সে ছুরি কিনে আনলো। সেই ওই পর্যন্ত হেঁটে গেছি। একটা যুদ্ধ করে আসলেন। হ্যাঁ, বাট হ্যাপি। আমরা আম খাওয়া নিয়ে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হবে। সবার আম আমি কেটে গাড়িতে তো বুঝলাম। আমাদের গ্রুপে আমরা দুজনেই কেবল চাখর। ইলামিত্রের না চলে আমরা এখন এখান থেকে এই পিছনের রাস্তাটা ধরে আমরা যাব টিকোইল গ্রামে। গাড়িতে বসেই টিকোইল গ্রামের এই মাটির বাড়িটা আমাদের চোখে পড়ল। বটগাছের ছায়ায় ঘেরা মাটির ডুপ্লেক্স বাড়ি, মাটির সম্পূর্ণ প্রায় মাটির ঘর। এই ঘরে কেমনি ঠান্ডা থাকে না? এমনি ঠান্ডা থাকবে। তারপর বিদ্যুতে অভ্যাস হয়ে গেছে আমাদের, মানে যেমন এই যে পোলট্রি মুরগি এগুলোর মতো হয়ে গেছি আমরা। এক সেকেন্ড ফ্যান চলে গেলে থাকা বিপদ। বাসাটা খুবই সুন্দর, মানে সাউথ ইন্ডিয়ান স্টাইলের। এটা সিঁড়ি? হ্যাঁ, এটা সিঁড়ি। নতুন অভিজ্ঞতা। আরে এরকম তো কখনো দেখিনি। রসুন গাছ সহজ, তাও ঝোলানো। বাহ, কি সুন্দর ওয়ালে আলপনা। দোতলার জানালা। হ্যাঁ, দোতলার জানালা। এটা মোটামুটি 40 বছর হয়ে যাচ্ছে। 40 বছর। আর আমার বাবারটা প্রায় 100 পার হয়ে গেছে। আপনার বাবার বাড়ি ওটা সামনেরটা। আপনাদের এখানে সমস্যা কি? সমস্যা বলতে তেমন তো দেখতে পাচ্ছি না। কোনো সমস্যা নাই। বাহ, সুখে আছেন তাহলে? না, খুব ভালো আছে। টিকোইল গ্রামের মূল আকর্ষণ দেখন বর্মন। তার বাড়িতে আমরা কিছুক্ষণ পরেই যাব। দেখন বর্মনের আলপনার রঙে উৎসাহিত হয়ে এই গ্রামের অল্প বিস্তর সব বাড়িতেই আলপনার ছোঁয়া আছে।
আপনাকে দিলে তো কিছু একটা আঁকাইতে পারবেন। আমি তো পেইন্টার, ওয়াও! তাহলে আমি পেইন্ট করি। পেইন্ট করেন আপনি, ট্রাভেলার 1 নম্বর, 2 নম্বর পেইন্টার, পাশে ডাক্তার। হ্যাঁ, মানে পেইন্টার মিন্স এটা নিজে নিজে। সার্জারি মানে কি আপনি কি অপারেট করেন হিউম্যান বডি? হ্যাঁ, আমি মানে সার্জিক্যাল অনকোলজিস্ট। ওয়াও! এটা কি আপনারই করেছেন? হ্যাঁ। কোন সময়ে এটা আলপনা করেন? এটা আমরা যখন যে কোনো অনুষ্ঠানে দিয়ে বা ওই যে কীর্তন হয় না, তখন পরিষ্কার করে মোছা হয়, ফুল করা হয়। গ্রামের শান্ত সরল জীবন দেখে আমরা প্রত্যেকেই স্বপ্ন বুনতে শুরু করলাম। আসলেই তো পোস্টকার্ড যেভাবে দিল না, এই আমি আসি। সো আপনি এখানে এসে থাকবেন? থাকবো না, ঘুরতে আসবো। একটা ফার্ম হাউস করবেন বললেন না? যদি করা সম্ভব হতো তাহলে তো খুব ভালোই হতো। অনেক স্বপ্ন তো দেখতে ভালোই লাগে, কিন্তু বাস্তব হোক আর না হোক, জমি কিনবেন? ভাবছিলাম তো তাই। ওই জমিতে ধান চাষ করবেন? ধান করবো না, আম করবো। না, আমি সবই করতে চাই, একটু ধান, একটু নিজের ঘরের খাবার জন্য। তুমি কি করবা? আমি পুরা কিষানি। হ্যাঁ, আমিও কিষানি। আমি পুরা কিষানি হয়ে যাব, ছাগল পালবো, গরু পুষবো, থাকবে। হ্যাঁ, সব সবজির চাষ হবে, একটু ধান চাল বৌদি, আপনার কি মনে হয় আপনার এত বছরের সংসারের অভিজ্ঞতা, ওরা যেগুলো বলতেছে এগুলো পারবে? মনে হয় না। দাদা বলে দিয়েছে যে পারবে না, আপনি কি বলেন? দিদি? শিখে নেবে। শোন, এটা আমি বলি, এটা জিনিসটা হচ্ছে বাস্তবতা আমাদের সাথে দুজন অ্যাসিস্ট্যান্ট সাথে নিয়েই অ্যাকচুয়ালি করতে হবে। একদম সোললি আমরা যে করতে পারবো না। পারবো না, যখন মাসিমাকে বলবো যে মাসিমা এটা কিভাবে করবো দেখিয়ে দেন। দুজন মানুষের কর্মসংস্থানও হলো, এটাও একটা ব্যাপার। হ্যাঁ, এইটাই হলো আসল কথা। কি কথা আরেকবার বলেন? পারিব না বলিও না, আর একেবারে না পারিলে দেখো শতবার। তো তোমার কি মনে হয় যে আমরা কি এই গ্রামে এসে থাকতে পারবো কিনা? অসম্ভব কিছু না, বুঝছো? এই গ্রামটাতে এসে এত ভালো লাগতেছে আমার, মনে হচ্ছে যে এখানে কিছু জমি কিনে চাষবাস করে অন্তত ফ্রেশ খাবারটা পাবো, বাচ্চাদের খাওয়াতে পারবো, ভালো থাকবো, প্রাণ ভরে তো নিঃশ্বাস নিতে পারবো। ছেলেমেয়েদের Pollution নাই। পড়াশোনা? পড়াশোনা তো করবেই ওদের মতো, ওরা তো বড়ই হয়ে গেল, ওদেরকে পাঠিয়ে দিব যে ওরা কি আর এখানে এসে থাকবে? দুনিয়া হ্যাঁ, ওরা এখানে এসে থাকবে না। থাকলে তুমি আর আমি থাকতে পারি, বুড়া বুড়ি, বৃষ্টি দেখতে পারি, এই মেঠো পথে হাঁটতে পারবো। দেখা যাক কি পরিকল্পনা কত দূর যায়। এখনো পরিকল্পনা নেই। এখন গ্রামের রাস্তাগুলো খুব বিজি, কারণ যে ভুটভুটি নসিমনগুলো আছে এগুলো কৃষকরা ব্যবহার করছে মাঠ থেকে ধান পরিবহন করার জন্য। পরিবহন যেহেতু হচ্ছে, অনেক ট্রাক্টর চলছে, ট্রাক্টরও দেখলাম একটা, তো এইগুলো চলার কারণে রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই রাস্তাগুলো সরকার বানাচ্ছে, কিন্তু এই রাস্তাগুলো খুব শক্তিশালী করে বানানো উচিত। আমি বলছি না যে কংক্রিট করা, কিন্তু তারপরও যে এই পিচ ঢালার রাস্তা যেটা করে সেটাও যদি স্ট্যান্ডার্ড মানের করে, এটাও কোনো অংশে কম হবে না। কিন্তু বিভিন্ন জায়গায় পানি জমে আছে, এই কারণে রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে এটুকুতেই গ্রামের লোক অনেক খুশি। এই জায়গাটা একটা স্পেশালিটি আছে, এই মাঝখানের যে বাড়িটা, সামনে টালি বেরিয়ে আছে, এই বাড়িটার বয়স 150 বছর। কিন্তু পাশে যে বাড়িগুলো, একটা ছোট বাড়ি, ওই পাশে আর একটা বড় বাড়ি, এই বাড়িগুলো তৈরি করা হয়েছে স্বাধীনের পরে। এত রঙের বাহার, এটার একটা মনের উপর প্রভাব আছে। প্রাকৃতিক পরিবেশে এরকম কারুকাজ করা, মানে প্রাণ প্রকৃতির যেন একত্র মিলেমিশে গেছে।
এটা আমার কেমন করে যে আমি শিখেছি সেটা আমি নিজেও জানি না। তখন আমার 12-13 বছর বয়স। তখন আসি, তখন থেকেই আমার ওই আঁকা বাঁকা করেই আলপনা শেখাই। এখনও আমার মনে যখন যেটা আসে সেভাবেই আমি আলপনা করি। আমি লেখাপড়া জানি না। আগে তো কোনো ইয়ে ছিল না, মাটির বাড়ি, মাটি দিয়েই লেপে থুতো। কখন কী করলাম, সাদা মাটি, লাল মাটি, হলুদ মাটি, নাইটের ব্যাটারি একটা আগে থাকতো, নাইটের ভিতরে কালো রঙ হতোই করতাম, গাছের রস দিয়ে। মানে আমি খেলাধুলার মতো করি আমার এই আলপনা শেখা। আমি অসুস্থ ভোগ করি যে সারাদিন মানুষজন আসে তো, তখন ভালো লাগে না যেন, মানে শরীরে অসুস্থর জন্য। তাও ডাক্তারে বলে যে আপনি অং লাগবেন না, নাতে তুমি ভালো হতে পারছেন না। তাও আমি কি করি, যখনই আলপনা মিশে যায় তখন নিজেও ভালো লাগে না। এটা আমার মা। শুধু আসছিলাম দেখুন বর্মনকে দেখতে, ওনার মাকেও দেখলাম। আমার বাবা, আমার গর্ব হচ্ছে যে আমার মেয়ে দেখতে পাচ্ছে কত কত আসতের মানুষ। তাহলে এটা আমার ভাগ্য হচ্ছে না, আমার মেয়ের ভাগ্য। মেয়ের নাম দেখুন বর্মন রাখছেন, মানে কি? হ্যাঁ, দেখুন মানে দেখতে ভালো, তাই। বাবা মায়ের ছোট ছোট নাম রেখেছে, আমার দেখতে ভালো, তাই মানে দেখুন মানে দেখতে ভালো। আচ্ছা, দেখনেওয়ালা থেকে দেখুন। বাহ, তাহলে তো নামটা খুব সুন্দর। আমরা সকালে আশঙ্কা করছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয় নাই। আকাশে রোদও নাই, কিন্তু প্রচণ্ড গরম। এর মানে আরেকটু পরে মেঘ আসবে, বৃষ্টি হবে। এই যে দেখুন বর্মনের মাও তাই বলছে। তো যাক, বৃষ্টি হলে একটু স্বস্তি পাবো। কিন্তু একটা মজার বিষয় জানলাম যে দেখুন বর্মন কখনো বাসে উঠতে পারতেন না। বাসে উঠলে তার মাথা ঘোরাতো, বমি আসতো। কিন্তু সে যখন এই আলপনা করে চারিদিকে তার নাম ছড়িয়ে যায়, তখন তাকে ঢাকা যেতেই হয়। এবং উনি তখন বাসে করে কষ্ট করেই পুরস্কার নিতে বাসেই গিয়েছিলেন, তাই না? হ্যাঁ, বাসে। কেন, আপনি তো ট্রেনে যেতে পারতেন। ট্রেনে গেছিলাম আর আসার সময় বাসায়। বাসে আপনাকে উঠতেই হয়েছে। তবে আমার কাছে মনে হলো যে এখানে শিওর, তোমার কাছে কি মনে হয়, তুমি যখন আইসাই করছো, এখানে থাকলে কি আমাদের স্বপ্নগুলো একটু চেঞ্জ হয়ে যাবে, একটু কালার পাবে? অবশ্যই। ওনার মনটাই তো একটা ক্যানভাস। ওনার মনটা ক্যানভাস না হলে না, আমি বলছি যে এরকম জায়গায় যদি একদিন এসে থাকি, তাহলে কি আমাদের স্বপ্নগুলো চেঞ্জ হবে? একদিন আমি তো সব সময় থাকার কথা চিন্তা করছি। বয়স কমে যাবে, সুস্থ থাকবো, সংসার সব বাতিল। ঈদের সময় আসলে মা বাড়িতে ভালো হতো, গোটা বাড়ি আলপনা হতো। এখন আসে আমার নিজে কি আর ভালো লাগছে না। ঈদের সময় এই দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। না, এটা তো ওনার ভালো থাকার একটা রসদ। এইটাই একমাত্র, আমি যত দুঃখে সুখে থাকি মা, একমাত্র ভালো থাকার রসদ। এই যে আসেন, তাদের সঙ্গে কথা বলছি, কত দেশ বিদেশ, কত লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে তার বাসা দেখতে যাই না। আর আমার ছোট বাসা একটা দেখতে আসে, এটা ভালো লাগে। তো যাদের টাকা দিয়ে দেখা যায় না মা, তারা এসে আমার বাসা দেখতে আসে, এটাই আমাকে ভালো লাগে। যে আমি এই কাজটা যদি না করতাম, তাদের আমি সাক্ষাৎ পেতাম না। এই জায়গাটার প্রত্যেকটা কোণায় ওনাদের পরিশ্রম যেমন মিশে আছে, তেমনি হৃদয়, মনও মিশে আছে। মিতু দিদি একজন সরকারি ডাক্তার এবং সার্জন। তিনি দেখুন বর্মন এবং তার স্বামীর জন্য কিছু চিকিৎসাপত্র দিলেন। দেখুন বর্মন এবং তার স্বামী দুজনেই প্রচণ্ড অসুস্থ। কাজে এখানে যারা দেখতে আসেন, তারা তাদের চিকিৎসার যাতে সুব্যবস্থা হয় সেটাও চিন্তা করবেন। এটা হলো গোয়ালঘরের গেট, আলপনা গ্রামে। নাচল স্টেশনের এই হোটেলটা খুব ইন্টারেস্টিং। এখানে খুব সবসময় টাটকা খাবার পাওয়া যায়।
আমরা টিকুয়েল গ্রাম থেকে চলে আসলাম সোনা মসজিদে। সোনা মসজিদে এই সিঁড়ি দিয়ে মসজিদের ভিতরে দক্ষিণ এবং পশ্চিম কর্নারে স্বাধীন সুলতান আলাউদ্দিন হিসাব মসজিদের ভিতরে অবস্থান করতেন এবং উপরে যেখানে বসতেন ওইখানে পাথরের সাথে যে মানে গ্যাপটুকু ফাঁকা ফাঁকা, ওই ফাঁকা জায়গায় স্বর্ণের পাতগুলো ছিল স্যার। এটা ইংরেজ শাসনের সময় এটা চুরি কিনে গেছে ইংরেজরা চুরি করে নিয়েছে। আমরা বইতে পড়ছি না যে ইংরেজরা যখন এদের শাসন করছে তখন ওগুলো শাসন করতে এইভাবে। শুধু তাই নয় স্যার, এখানে মসজিদের 15টা গম্বুজ আছে। 15টা গম্বুজের সামনের পাটের গম্বুজগুলো পরিষ্কার জায়গা, অর্থাৎ ব্রাইট বেশি, উজ্জ্বল বেশি। ওর ভিতরে যে গোল্ডেন গিল্ড যেটা ছিল ওটাও তুলে নিয়ে চলে গেছে স্যার। এখানে এটা সোনা মসজিদ আসলে সোনা ভিতরে ছিল, এখন তো এগুলো নাই। তৎকালীন যুগে স্যার মার্বেল পাথরগুলো ছিল, মানে কারেন্ট ছিল না, কিন্তু সৌরবিদ্যুতের কাজ করতো। এখন এই মার্বেল পাথরগুলো এখন মূল্যবান সম্পদগুলো নিয়ে চলে গেছে স্যার। এখন আমাকে স্যার বলবেন না। এটা 150 বছর আগে 1897 সালে স্যার আমাদের বাংলাদেশে বিশাল একটা ভূমিকম্প হয়েছিল, যার কারণে মিডল পয়েন্টে দুইটা যে পিলার পড়ে গেছে, এই মেন পিলার এটা পড়ে গেছে এবং এই সাইডে পাথরগুলো পড়ে গেছে স্যার। এই পাথরগুলো সাইডে সংরক্ষণ করে রাখা আছে বাইরে, এখানে সাইডে। মসজিদটা যেমন খুব গুরুত্বপূর্ণ, তেমনি এখানে একজন বীর শ্রেষ্ঠের সমাধি আছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। এরা বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে নেমে পড়ছে একটা ছবি তোলার জন্য, এত কষ্ট। আপনারা ধরো ধরো, টাচ করো। বুঝলিয়াম আমধরা সুখ চাঁপাইনবাবগঞ্জে এক বোন ছবি তুলতেছে, আরেক বোন কই ছবি তোলা হয়েছে অনলি ফর দিস পিকচার। তারা বৃষ্টির মধ্যে গাড়ি থেকে নেমে এসে বাগানে আসছে, কত বড় সাহস, দুর্দান্ত সাহস। এবং সাহসের পিছনে অগ্নিদাতা এই যে ডাক্তার সাহেব। আপনাদেরকে যে এত ভয় দেখাইলাম যে সাপ টাপ থাকতে পারে, না সেটা মাথায় কাজই করে, চলে গেছে ভয়। বাগান দেখার এসে আমরা নেমে গেছি। আমরা এখানে নামতে না নামতেই সূর্য উঠে গেছে এবং দিদিরা একদম ব্যস্ত ছবি তোলাতে। তারা বলতেছে যে তারা এই জায়গায় এত পছন্দ হয়েছে যে এখানে তারা থাকতে চায় আর যেতে চায় না। ভাবুক নয়নে কবিতার জন্ম নিচ্ছে নাকি? এইটার মানে কি? এটা অর্কিড। আচ্ছা কি হবে এটা? এটা অর্কিড ফুল হবে, এরকম ফুল একদম পুরোটা ধরে ফুল ফুটবে, যে কয়েকটা গাছে ফুল ফুটে আছে। কি মার্ভেলাস ফুল! এই তো বললাম অসম্ভব সুন্দর। তার পিছনে থেকে তো আমিও পাগল হয়ে যাচ্ছি। ওই যে আপনি একটু লম্বা, ওইটা কি আমাকে পেরে? কোনটা ফুলালাটা? হ্যাঁ এই যে নেভার। এই যে আমার অর্কিড পাড়াটা ভিডিও করলেন না? সরি, আপনি এরা মডেল পাবেন না, ভিডিওতে পাবেন। হ্যাঁ সেটাই তো। এই যে সোনা মসজিদে যাইতে যে ওয়েট মাপার যে জায়গাটা, বিজিবি চেকপোস্ট, এই বিজিবি চেকপোস্টের পাশে চাঁপাইনবাবগঞ্জে আমের পুরনো আম গাছের বাগানগুলো নিয়ে একটা জাদুঘর তৈরি করা হয়েছে। ঠিক তেমনি এই আমের বাগানগুলো আমের সিজনে খুব কার্যকর। যদি আরও একটু ফ্যাসিলিটিগুলো বাড়ানো হয় তাহলে খুব কার্যকর পর্যটন এরিয়া হতে পারে। কারণ অনেকেরই ইচ্ছা যে তারা আম বাগানে সারাদিন কাটাবে, একটু বসে থাকবে, হ্যাঁ সেখানে বসে খাবে। এটার শখ প্রচুর। কাজেই যাদের আম বাগান আছে আপনারা কিন্তু চিন্তা করতে পারেন এখনই। গাছ কাটা গেলে 10 মিনিট
এটা কি গাছ কাটা না? এটা কি জিনিস? দুটো কি মিক্স করছে? এই মামা, দুটো কি মিক্স করছো? হ্যাঁ, এখানকার আমগুলো সব জুস ফ্যাক্টরিগুলো কিনে নেবে। এটা শুধুমাত্র জুসের। আমরা দেখি যে কোন জায়গা থেকে কিছু আম কেনা যায়। চাঁপাইনবাবগঞ্জের কানসাট বাজারে প্রায় 500টার মতো আমের আড়ত আছে। এর মধ্যে প্রথম টপ 10-এর মধ্যে এই আড়তটা। এই আড়তগুলো অনেক বেশি ব্যবসা করে। যেমন যদি ধরেন 500টা আমের আড়ত থাকে, এর মধ্যে 5 থেকে 10 কোটি টাকার মতো লেনদেন করে। যে আড়তগুলো, সেই আড়তগুলোর মধ্যে এইটা একটা। এটা নিঃসন্দেহে অনেক বড় একটা আড়ত। এখনও এটাতে তেমন ব্যস্ততা শুরু হয় নাই, এই জন্য আমরা ভিতরে এসে চান্স পাচ্ছি কথা বলার। কিন্তু এখানকার মালিকরা বললেন যে সামনে ঈদের পরে যখন ব্যস্ততা বাড়বে তখন তাদের কোনো কথা বলার সময় থাকবে না। জি, সরাসরি বাগান থেকে মাত্র আধা ঘন্টা হলে পাই নিলাম। হিমসাগর এই আড়ত থেকে যাচ্ছে বাদামতলিতে আম। প্রচন্ড টায়ার্ড, অনেক বেশি এক্সাইটিং এবং এক্সপ্লোরিং। আমের আড়তে এসে আম নিচ্ছি, আম বাগানে আমের সাথে মানে আম গাছের সাথে আমরা অনেক পরিচিত ছিলাম, কিন্তু আম বাগান টোটালটাতে এভাবে, আর এর সাথে এক্সট্রা পাওয়া আমার অর্কিড। নতুন অভিজ্ঞতা হলো বাগানের মধ্যে দৌড়ে বেড়ানো, তার মধ্যে আম ঝুলে আছে দেখছি, সব কিছু মিলেই খুবই নান্দনিক একটা ভ্রমণ ছিল আমাদের। ম্যাঙ্গো ট্যুরিজমটাতে এই এখন যেটা শুরু হয়েছে যে অনেক এনজিও তারা এগিয়ে আসছে, এনজিওরা তারা তাদের মতো করে এগিয়ে আসুক। কিন্তু আমার মনে হয় যে যারা আম বাগানের মালিক অথবা আম বাগান পরিচর্যা করেন, যারা লিজ দেন, তারা কিন্তু তাদের এক্সট্রা একটা আয়ের পথ হতে পারে আম বাগানগুলো, আমের সময় আম বাগানগুলো। সেই সময় তারা যদি আম বাগানের মধ্যে সুন্দর করে বসার ব্যবস্থা করতে পারেন অথবা থাকার ব্যবস্থা করতে পারেন, কেউ যে কোনো সময়ের জন্য থাকতে পারে, যে কেউ হয়তো 1 ঘন্টা থাকলো, নানান রকম একটা পর্যটনের ব্যবস্থা করলে আপনারা মনে হয় না যে গ্রাহক পাবেন না, সাবস্ক্রাইবার পাবেন না, এবং আমরা তো অনেকেই রাজি। কিন্তু প্রচন্ড গরম, এটা হচ্ছে আম পাকা গরম, সাথে সাথে মানুষও পেকে যাচ্ছে। আম নিচ্ছে তো মনটা খুশখুশি হয়ে আছে, এই জন্য বলছে ফেভারেবল ওয়েদার, বাট আমি বলতেছি এটা হচ্ছে মানুষ পাকা গরম। আমাকে কিন্তু আড়তদার ফিসফিস করে বলেছে যে আপনি আরও 1 সপ্তাহ বা তার বেশি দেরি করে আম নিলে লাভবান হবেন, কাজেই এখন আম নেওয়ার সময় না। অন্তত হিমসাগর, কৃষ্ণাপাত এটার সময় এখনও হয় নাই, এটার সময় আরও দেরি আছে। এখন নিতে হলে গোপালভোগ নিতে হবে, আর গোপালভোগ বিকেল দুপুরের পর থেকে কোনো আড়তে নাই, কারণ সব বিক্রি হয়ে গেছে। গোপালভোগ কনসার্ট থেকে কিনতে হলে সকালে আসতে হবে। আজকে আমাদের সারাটা দিন বেশ মজাই করে কাটলাম, বলবো যে খুব ভালো হয়েছে। একেবারে 100-র মধ্যে আমি তো মনে হয় যে 80 দেই বা 70 বেস্ট। তো যাই হোক, আমরা খুব মজা করলাম। তারা আমের জন্য পাগল হয়ে গেছে, আমটা কিছু কিনবে। এখানে বড় বড় আমের আড়ত দেখেও তারা খুবই খুশি এবং অনেক উৎসাহ নিয়ে তারা বেছে বেছে নিচ্ছে। এই আমগুলো তারা কুরিয়ার করে দেবে ঢাকায়, তারপরে ঢাকা থেকে হয়তো তারা পরে ঢাকায় গিয়ে আবার কালেকশন করবে। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।